সত্যজিৎ রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাদের বয়সের পার্থক্য অবশ্য 60 বছরের, কিন্তু তাদের সম্পর্কের মেলবন্ধন জন্ম দিয়েছিল এক ইতিহাসের। সম্পর্কের সূচনা হয় পারিবারিক সূত্রেই। সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছিলেন রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। অন্যদিকে উপেন্দ্রকিশোরের সুপুত্র সুকুমার রায় ছিলেন কবিগুরুর অত্যন্ত স্নেহের পাত্র। তাই স্বাভাবিকভাবেই সত্যজিৎ রায়ের প্রতি স্নেহবৎসল ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যজিৎ রায় খুব ভালো করে চিনতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, আর তার জন্যই সত্যজিৎ রায় যখনই রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে কোনো ছবি করেছেন তা সেরা সেরা হয়েছে। তবে শুধু সিনেমার জন্যই সত্যজিৎ রায় কাছে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের এমনটা নয়, বরং একটা সম্পর্কও ছিল তাদের মধ্যে। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ থাকতেন বাংলাদেশের কিশোরগঞ্জে। সেখান থেকেই সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্রকিশোর রায় চলে আসেন কলকাতাতে। এখানে এসে তারা থাকতে শুরু করেন উত্তর কলকাতার কর্নওয়ালি স্ট্রিটে। রবীন্দ্রনাথের সঙ্গে উপেন্দ্রকিশোর রায়ের খুব ভালো সম্পর্ক ছিল। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়ের লেখাও বেশ পছন্দ করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1921 সালে কলকাতায় জন্ম নেন সুকুমার রায়ের একমাত্র সন্তান সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের মাত্র 3 বছর বয়সেই বাবা সুকুমার রায়ের মৃত্যু ঘটে। মা সুপ্রভা দেবী তাকে বহু কষ্টে বড় করেন। 1940 সালে সত্যজিৎ রায়ের মা তাকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পীড়াপিড়ি করতে থাকেন। কলকাতা প্রেমী সত্যজিৎ রায় শান্তিনিকেতনের শিক্ষার পরিবেশ সম্বন্ধে খুব উঁচু ধারণা পোষণ করতেন না। তবুও শেষে মায়ের উৎসাহ ও রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধার ফলে রাজি হন। কিন্তু এর বহু আগে বালক সত্যজিৎ রায়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাক্ষাৎ হয়। সেই সময় সঙ্গে ছিলেন মা সুপ্রভা দেবী। সময়টা 1336 সাল। সত্যজিৎ রায়ের বয়স তখন মাত্র 10 বছর। সেই সময় পৌষ মেলায় মা সুপ্রভা দেবীর সঙ্গে শান্তিনিকেতনে পৌঁছলেন সত্যজিৎ রায়। মনে মনে তার ইচ্ছা ছিল একটিবার রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ এবং নতুন কেনা অটোগ্রাফ খাতায় রবি ঠাকুরের একটি সই। একদিন সকালবেলা সুপ্রভা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সত্যজিৎ রায়কে নিয়ে পৌঁছলেন। রবি ঠাকুরের সামনে আসতেই লজ্জা পেয়েছিলেন সত্যজিৎ রায়। তাই বাধ্য হয়েই সুপ্রভা দেবী রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন অটোগ্রাফের কথা। বালক সত্যজিৎ রায়ের দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, খাতা রেখে যাও, কাল এসে নিয়ে যেও। সেদিন আর সত্যজিৎ রায়ের খাতায় সই করেননি রবীন্দ্রনাথ ঠাকুর। একটু মন খারাপ নিয়ে ঘরে ফিরে আসেন সত্যজিৎ রায়। পরের দিন সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মতো তার বাড়িতে হাজির হন সত্যজিৎ রায়। তারপর ঘটে সেই ঘটনা। বালক সত্যজিৎ রায়ের হাতের উপর সেই অটোগ্রাফের খাতাটি রাখতেই চমক। সেই খাতার পাতা উল্টাতেই হতবাক হয়ে যায় ছোট্ট মানিক। অটোগ্রাফের বদলে রবি ঠাকুর এমন একটা সারপ্রাইজ দেবেন তাকে। ছোট্ট মানিকের খাতায় কবিগুরু লিখেছিলেন একটি কবিতা, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। এটি স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থের অন্তর্গত। রবি ঠাকুরের নিজের হাতের লেখা সেই কবিতা যেন সত্যজিৎ রায়ের কাছে জীবনের সবচেয়ে বড় ও মহামূল্যবান উপহার ছিল। সারা জীবন এই খাতাটিকে আগলে রেখেছিলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথ সত্যজিৎ সম্পর্ক এখানেই শেষ হয়ে যায়নি, মূলত শুরু হয় এখান থেকেই। সুপ্রভা দেবী ছেলের অনিচ্ছা সত্ত্বেও তাকে পাঠিয়ে দিলেন কবিগুরুর নিজ হাতে গড়া প্রতিষ্ঠান শান্তিনিকেতনে। 1940 থেকে 1942 সাল হলো সত্যজিৎ রায়ের শান্তিনিকেতন পর্যায়। এই শান্তিনিকেতনেই তার সামনে প্রাচ্যের শিল্পের অপার সৌন্দর্য উন্মোচিত হয়। তিনি শিল্পের গভীরে প্রবেশ করার সুযোগ পেলেন। নিখুঁত শিল্পের আবাসভূমি শান্তিনিকেতনের পরিবেশ তাকে মুগ্ধ করল। শান্তিনিকেতনে তার আর্টের শিক্ষক ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখার্জি।
বিনোদ বিহারীর অসামান্য প্রতিভার প্রভাব সত্যজিতের জীবনে ছিল। তার প্রমাণ 1972 সালে প্রকাশিত দ্য ইনার আই ডকুমেন্টারি, যা সত্যজিৎ বিনোদ বিহারীকে নিয়ে বানিয়েছিলেন। শান্তিনিকেতনে আরও যে দুটি কাজ তার পরিচালক জীবনের ভিত হিসেবে সহায়ক ছিল, তার প্রথমটি তিনি সেখানকার এক ইংরেজি অধ্যাপকের সংগ্রহে থাকা পাশ্চাত্য সঙ্গীত শুনতেন। দ্বিতীয়টি হল শান্তিনিকেতনের লাইব্রেরিতে বসে সিনেমার তত্ত্বীয় বই পড়তেন। সত্যজিৎ রায় তার জীবদ্দশায় প্রচুর পুরস্কার পেয়েছেন। তিনি দ্বিতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব যাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। প্রথম চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে অক্সফোর্ডের ডিলিট পেয়েছিলেন চার্লি চ্যাপলিন। 1985 সালে পান ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার। 1992 সালে মৃত্যুর কিছুদিন পূর্বে একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস তাকে আজীবন সম্মানস্বরূপ একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করেন, যা হলো অস্কার। মৃত্যুর কিছুদিন পূর্বেই ভারত সরকার তাকে প্রদান করেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন। পদ্মভূষণ সহ সকল মর্যাদাপূর্ণ ভারতীয় পুরস্কার লাভ করেছেন তিনি। 2004 সালে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় সত্যজিৎ রায় 13তম স্থান লাভ করেছিলেন। তিনি ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ রায় ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ ছিল বিপুল। তিনি 37টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 11টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে 1955 সালে। 1956 সালে কান চলচ্চিত্র উৎসবে পাওয়া শ্রেষ্ঠ মানুষে আবর্তিত প্রামাণ্যচিত্র বেস্ট হিউম্যান ডকুমেন্টারি পুরস্কার। পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার এই তিনটি একত্রে অপু ত্রয়ী নামে পরিচিত এবং এই চলচ্চিত্র ত্রয়ী সত্যজিৎ রায়ের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহুল স্বীকৃত। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক। সত্যজিৎ রায় বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় দুটি চরিত্রের স্রষ্টা। একটি হলো গোয়েন্দা ফেলুদা, অন্যটি বিজ্ঞানী প্রফেসর শঙ্কু। হৃদযন্ত্রের জটিলতার কারণে 1992 সালের 23 এপ্রিল সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন। সকলের মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, মুহূর্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর অনেক অনেক শেয়ার করো।